যেভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। একসময়ে বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে গণ্য হতো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। খুবই সামান্য মন্দ ঋণ, ব্যাংকিং বিধিবিধান প্রতিপালন, পর্যাপ্ত তারল্য ও গ্রাহকের অগাধ আস্থা অর্জন ছিল ব্যাংকিং কার্যক্রমের অসামান্য পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড। এমনকি ২০১৫ সালে দেশের মোট প্রবাসী আয় বা রেমিটেন্সের ২৭% এসেছিল এই ব্যাংকের মাধ্যমে। ব্যাংক খাতের অভ্যন্তরীণরা বলেছেন, সে সময় দেশের 1/5 বস্ত্র ও তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানকে অর্থায়ন করত আইবিবিএল। ব্যাংকিং সেবা দিয়েছে দেশের সর্ববৃহৎ ও স্বনামধন্য কর্পোরেট গ্রুপগুলোকেও। আজ ব্যাংকটির হালচিত্র আগের থেকে সম্পূর্ণই আলাদা। যে ব্যাংকের কাছে একসময় বিপুল তারল্য বা নগদ অর্থ ছিল, সরকার পতনের কিছু মাস আগে থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ন্যূনতম যে মূলধন সংরক্ষণের বিধান, তা পূরণেই হিমশিম খাচ্ছে। এমনকি জরুরি তহবিলের জন্য হাত পাততে হচ্ছে সেই কেন্দ্রীয় ব্যাংকের দ্বারেই। ব্যাংক খাতের এই জায়ান্ট এমন দুর্দশাজনক অবস্থায় নামল কিভাবে? চলুন দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর নিয়ন্ত্রণ নেয়ার ছক কষা হয়েছিল বহু বছর ধরে। এর বাস্তবায়ন শুরু হয় ২০১৩ সালে এসে, যখন ব্যাংকটির বিরুদ্ধে সন্ত্রাসবাদী তৎপরতার অর্থায়নের প্রচারণা চালানো হয়। পর্যায়ক্রমে রূপ নিতে থাকে একটি বয়ান। যখন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ইসলামী ব্যাংকের সঙ্গে সন্ত্রাসবাদের তথাকথিত সম্পৃক্ততা খতিয়ে দেখার আহ্বান জানান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শামসুল হক টুকু। অপপ্রচারের এই আগুনে ঘি ঢালার কাজটি তিনিই করেন। ২০১৩ সালে এক বৈঠকের পরে ক্যামেরার সামনে জনসম্মুখে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করে বসেন, ইসলামী ব্যাংকের ৮% অর্থায়নই সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট। তার এই মন্তব্য সমূলে আন্দোলিত করে ব্যাংক খাতকে। এর প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান প্রধান বিদেশি ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি সভাও করেন, যেখানে তিনি প্রতিমন্ত্রীর কথায় কান না দিয়ে সবাইকে আইবিবিএল এর সাথে তাদের ব্যবসা চালু রাখার অনুরোধ করেন। সে সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান। এ ধরনের চাপের মুখে তিনি টুকুর বাসভবনে যান তার সাথে দেখা করতে। প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাও করেন, স্যার, আপনি কিভাবে এটি বলতে পারলেন? আপনার মন্তব্য সার্বিকভাবে আমাদের ব্যবসা, বিশেষত ইন্টারন্যাশনাল অপারেশনের জন্য মারাত্মক। এক কথায় টুকুর নির্বিকার উত্তর ছিল, মুখ ফসকে বেরিয়ে গেছে। বিরোধী দলগুলো ২০১৪ সালের জানুয়ারি নির্বাচন বর্জন করার পরে টানা দ্বিতীয়বার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন নতুন মাত্রা পায় ইসলামী ব্যাংকের দখল নেয়ার প্রচেষ্টা। তখন ক্ষমতাধর ব্যবসায়ী গোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিদের সামনে এগোনো রাস্তা খুলে যায়। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকের অস্থিতিশীল অবস্থা ও অবনতির সাক্ষী আইবিবিএল এর একজন সিনিয়র কর্মকর্তা স্মরণ করেন। তিনি বলেন, তখনও দৃশ্যপটে এস আলম গ্রুপ ছিল না। প্রথমে পরিকল্পনা করা হয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং পেশাদার ৩ থেকে ৪ জন স্বাধীন পরিচালককে নিয়োগ দেওয়া হবে। তবে ২০১৫ সালে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি বলে তিনি জানান। ২০১৬ সালের মে মাসের প্রথম সপ্তাহ আইবিবিএল এর স্বাধীন ৪ পরিচালক নিয়োগের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন এম আজিজুল হক, আইবিবিএল এর প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। এই পরিচালকদের একজন ব্যাংকের অডিট বা নিরীক্ষার প্রতিবেদনগুলো নিয়ে শত শত আপত্তি তুলতে থাকেন। এর মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হয় ব্যাংকটি দখলের মূল ভিত্তি। এরপর দ্রুতই সব পরিবর্তন ঘটানো হয়। ২০১৬ সাল নাগাদ কেবলমাত্র কাগজে কলমে অস্তিত্ব আছে এমন নতুন নিবন্ধিত কিছু কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করে এস আলম গ্রুপ। এর ফলে ব্যাংকের ভিতরে তাদের প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয়। এস আলম সংশ্লিষ্ট ৭টি কোম্পানি শেয়ার কিনে ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষমতা পায়। ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদ বা বোর্ডে তাদের নিয়ন্ত্রণ সুসংহত হয়।
অথচ 2016 সালে সবেই এই 7টি কোম্পানি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন নিয়েছিল। প্রতিষ্ঠানগুলো হচ্ছে এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, আরমাডা স্পিনিং মিল লিমিটেড, এবিসি ভেঞ্চার্স লিমিটেড, গ্রান্ড বিজনেস লিমিটেড, প্লাটিনাম এন্ডেভার্স, প্যারাডাইজ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ব্লু ইন্টারন্যাশনাল। সে সময় ব্যাংকের সিনিয়র নির্বাহী থাকা আরেক কর্মকর্তা বলেন, জীবনে যেসব কোম্পানির নামই শুনিনি তারা প্রত্যেকে শত কোটি টাকার বেশি শেয়ার কিনেছিল। অথচ এরা কারা, তারা কিসের ব্যবসা করে, কোথা থেকে এত টাকা কড়ি পেল তা জানতে কোনো নিয়ন্ত্রক সংস্থা তদন্ত করার কথাও ভাবেনি। বিদ্যুৎ খাতের জায়ান্ট ইউনাইটেড গ্রুপ 3,25,00,000-এর বেশি শেয়ার কিনেছিলেন, যা ছিল ইসলামী ব্যাংকের মোট শেয়ারের 2% বেশি। এভাবে তারা পরিচালক বোর্ডের সদস্য হয়। কিন্তু এসএলএম গ্রুপ আরও আগ্রাসীভাবে আইবিবিএল এর শেয়ার কিনতে শুরু করলে পুঁজিবাজারেও বেড়ে যায় ব্যাংকটির শেয়ার দর। এখানে সুযোগ দেখে ইউনাইটেড গ্রুপ তাদের হাতে থাকা সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। এই বিক্রি থেকে মাত্র কয়েক মাসেই তারা অন্তত 20 কোটি টাকা আয় করে। ইসলামী ব্যাংকে 5 জানুয়ারির খু। ইসলামী ব্যাংকের সামনে আরও প্রতিকূল সময় আসছে এমনটা অনুধাবন করে ইসলামী ব্যাংকের স্পন্সররাও অনেকে তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেন। পুঁজিবাজার থেকে শেয়ার কিনে নেয়ার পরে আইবিবিএলের প্রায় 1/5 শেয়ার চলে আসে এস আলমের হাতে। ফলে এই ব্যবসায়ী গোষ্ঠী হয়ে ওঠে অপ্রতিরোধ্য ক্রীড়ানক। এরপরে গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ক্ষমতা ও রাজনীতিকে কাজে লাগিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। এই দখলের নৈরাজ্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছিল। যেমন 2017 সালের এক প্রতিবেদনে ইকোনমিস্ট উল্লেখ করেন, একটি গুপ্তচর সংস্থার এ ধরনের কাজ করাটা সত্যিই অদ্ভুত। 2017 সালের 5 জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ফোন করেন। এরপর তাদের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে। সেখানকার অফিসাররা ভদ্রতার সাথে এই ব্যাংকারদের তাদের পদত্যাগপত্র দেন এবং তাতে সই করতে বলেন, যেটা তারা করেনও। কয়েক ঘণ্টা পরেই সেনা গোয়েন্দা কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকানাধীন একটি হোটেলে বসেই এক সভা করে ব্যাংকের বোর্ড, যেখানে পদত্যাগ করা পরিচালকদের স্থলাভিষিক্ত কারা হবেন তা নির্ধারণ করা হয়। সম্প্রতি সাবেক ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান একটি ফেসবুক পেজকে দেয়া সাক্ষাৎকারে একথাই বলেছেন এবং তার কথায় উঠে এসেছে কিভাবে তাকে ধরে নিয়ে জোর করে পদত্যাগ করানো হয়েছিল। শুধু আমাকে না, ওই সময় আমার পরে আরো অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এশিয়া টিভিতে, 21 টিভিতে কিভাবে দখল হয়েছে দেখেছি। তারপরে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক কিভাবে দখল হয়েছে। এই দখলদারিত্ব কায়েমের পিছনেও এই 2%। আমাকে যেই কাগজে সই করানো হয়েছে সেই কাগজটি একটা প্যাড ইসলামী ব্যাংকের নামে। কিন্তু এই ধরনের প্যাড 1983 সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার সময় থেকে এই 2024 সাল পর্যন্ত কখনোই ইসলামী ব্যাংক ব্যবহার করেনি। সেই ধরনের প্যাডের মধ্যে আমার পদত্যাগ পত্র নেওয়া হয়েছে। এই ব্যাপারে ইকোনমিস্ট লিখেছে। প্রথম তারা বলেছে, আমার যতটুকু জানা আছে, প্রথম আলো রিপোর্ট করার চেষ্টা করেছিল। পরবর্তীতে যারা আমাকে মেহমানদারি করেছেন, আমার মেজবান যারা, তারা কিন্তু প্রথম আলো ঘেরাও করেছেন। প্রথম আলোতে রাতের বেলা প্রেসে গেছেন এবং সেখানে গেছেন এবং সম্পাদককে বোধহয় হসপিটালে তাকে পেয়ে সেখানে গিয়ে চাপ দিয়েছে যে যদি আপনি হেডিং পরিবর্তন না করেন এবং কন্টেন্টস পরিবর্তন না করেন তাহলে পত্রিকা কালকে বাজারের মুখ দেখবে না। প্রথম আলোর ব্যাপারে হলো এটা। আমি একটা পত্রিকার ব্যাপার অন্তত জানি। আমি ঘাবড়াই নাই এবং আমি শুধু বলেছি যে হযরত ওসমানকে যখন নাকি হত্যা করার জন্য যখন নাকি ঘেরাও করা হয়েছিল, আমি এই কথা বলেছি তাদেরকে। তখনকার যিনি প্রধান ব্যক্তি ছিলেন ওই বিভাগের, তাকে বললাম যে দেখেন, আমাকে নিয়ে আপনার পেরেশান হওয়ার কিছু নাই। হযরত ওসমানকে যখন আক্রমণ করা হলো মারার জন্য, উনি বললেন যে আমাকে হত্যা করা হতে পারে কিন্তু আমি বায়াতের চাদর খুলবো না আমার গা থেকে। কিন্তু আমার অবস্থাটা ওই রকম না। আমি খলিফা ওসমানের মতো ওই রকম বায়াতের দ্বারা নির্বাচিত নই। আমাকে সরকার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে আমাকে এমডি করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি চায়, হ্যাঁ, তাহলে সেটা হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকে আপনি দেখবেন যে পরিবর্তনগুলো যে হয়েছে, সম্ভবত ওই দিন রাত পর্যন্ত স্যারেরা অফিস করেছেন এবং অফিস করে ওই দিনই এই পরিবর্তনের প্রক্রিয়াকে তারা দুরস্ত করে দিয়েছেন, আইন সিদ্ধ করে দিয়েছেন।
ওই একই দিনে আরমাডা স্পিনিং মিলের প্রতিনিধিত্বকারী ও সাবেক আমলা আরাস্তু খানকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, আর ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে করা হয় আইবিবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক। একই দিনে ইসলামী ব্যাংকের অন্যতম পৃষ্ঠপোষক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি আকস্মিক এই পরিবর্তন আনার কারণে তাদের প্রায় ৫% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। ওই সময়ে ইসলামী ব্যাংকে আইডিবির ৭.৫% অংশীদারিত্ব ছিল। এসআলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করেন কেন্দ্রীয় ব্যাংকের একদল সিনিয়র কর্মকর্তা। এদেরই একজন এবং মূল সহযোগী ছিলেন তৎকালীন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। তার বিরুদ্ধে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে 4টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 10,200 কোটি টাকা পাচারে সহযোগিতা করার অভিযোগও রয়েছে। রিলায়েন্স ফাইন্যান্সের সম্পূর্ণ মালিকানা এসআলম গ্রুপের। এনআরবি গ্লোবাল ব্যাংকেও আছে তাদের জোর প্রভাব। ইসলামী ব্যাংককে যেভাবে নিজস্ব ঋণের যন্ত্র বানালো এসআলম গ্রুপ। 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার আগেই ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিল এসআলম গ্রুপ। তাদের ঋণ ছিল প্রায় 4,000 কোটি টাকার। কিন্তু নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইসলামী ব্যাংক থেকে এ শিল্পগোষ্ঠীর নেওয়া ঋণ হয় আকাশচুম্বী। ইসলামী ব্যাংকের 2016 সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে এসআলম গ্রুপের 3টি প্রতিষ্ঠান এসআলম স্টিল অ্যান্ড রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এসআলম ভেজিটেবল অয়েল এবং এসআলম সুপার এডিবল অয়েল ছিল ব্যাংকের শীর্ষ 20 ঋণ গ্রহীতার মধ্যে। তবে 2020 সাল নাগাদ এসআলমের আরও 2টি কোম্পানি যুক্ত হয় শীর্ষ ঋণ গ্রহীতার তালিকায়। 2021 সালে যুক্ত হয় আরও 4টি। 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে এসআলম গ্রুপের ঋণের চিত্র হচ্ছে 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এসআলম স্টিলস অ্যান্ড রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ 4,217 কোটি টাকা, এসআলম ভেজিটেবল অয়েল 4,100 কোটি টাকা, এসআলম সুপার এডিবল অয়েল 3,938 কোটি টাকা এবং এসআলম কোল্ড রোল্ড স্টিলসের প্রায় 2,000 কোটি টাকা পেত ইসলামী ব্যাংক। 2023 সালের শেষ নাগাদ এই 4টি কোম্পানি মোট 14,165 কোটি টাকা ঋণ নিয়েছে, যা তাদের 7 বছর আগের নেওয়া ঋণের চেয়ে 3.5 গুণ বেশি। কেবল এসআলম গ্রুপের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে বড় ঋণ নেয়নি। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিপুল অঙ্কের ঋণ নিয়েছে। যেমন তার ছেলে আসানুল ইসলামের মালিকানাধীন ইনফিনিট সিয়ার স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ইসলামী ব্যাংক পাবে 1,476 কোটি টাকা। সাইফুল আলমের জামাই বেলাল আহমেদের ইউনিটেক্স এলপি গ্যাস নিয়েছে 1,616 কোটি টাকার ঋণ। সাইফুল আলমের ভাগ্নে মোস্তান বিল্লা ও তার স্ত্রী সাদিয়া জামাল প্রত্যেকে 1,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন তাদের কোম্পানি আদিল কর্পোরেশন ও সাদিয়া ট্রেডার্সের নামে। ইসলামী ব্যাংকের 2023 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় এসআলম গ্রুপ এবং চেয়ারম্যানের স্বজনদের নেওয়া মোট ঋণের পরিমাণ 20,000 কোটি টাকা। যদিও ব্যাংক খাতের অভ্যন্তরীণরা জানান প্রকৃত অঙ্ক আরও বেশি হবে, কারণ অনেক ঋণই এমন সব কোম্পানির নামে নেয়ার অভিযোগ রয়েছে যাদের অস্তিত্ব আছে কেবল কাগজে কলমে। এসব ঋণের বেশিরভাগের অনুমোদন করা হয় তৎকালীন এমডি মাহবুবুল আলমের মেয়াদে, যিনি 2018 সালের ফেব্রুয়ারি থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইসলামী ব্যাংকে তার মেয়াদ শেষ হওয়ার পরে সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন এই মাহবুবুল আলম। অভিযোগ রয়েছে মাহবুবুল আলম ও তার বেশ কিছু অনুসারী কর্মকর্তাদের নিয়ে এসআলম গ্রুপকে ঋণ দেবার কার্যক্রম পরিচালনা করতেন। একটি অভিযোগে তিনি ব্যাংক থেকে ইস্তফা দেন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন। এই সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও ছিল এসআলম গ্রুপের হাতে। গত 19 আগস্ট দেশের শীর্ষ একটি পত্রিকা হেডলাইন করে ইসলামী ব্যাংকে এসআলমের মোট ঋণ 75,000 কোটি টাকা। এভাবেই দেশের একটি শীর্ষ ব্যাংককে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারি মদদে নিজেদের করায়ত্ত করেছিল এসআলম গ্রুপ।